প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে দুজন অতিথি আছেন। একেবারে প্রথম দিকে মাসুদ করিম, প্রধান প্রতিবেদক, দৈনিক যুগান্তর, এবং তার পাশে বসে আছে সোহেল আহসান, বিনোদন সাংবাদিক। দুজনকে অনুষ্ঠানে পাওয়ার একটা অন্য রকমের আনন্দ আছে এবং একটা ঘটনা কাকতালীয়ভাবে মিলে যাচ্ছে। মানে আজকের অনুষ্ঠানে অধিকাংশ সময় হয়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হবে, কিন্তু আমি যেটু শুনলাম আপনারা দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, মানে প্রাক্তন ছাত্র। তা আমার মনে হয় আলোচনাটা একটু জমবে। একটু পত্রপত্রিকার শিরোনাম পড়ে শোনাই আপনাদের, তারপরে আমরা একটু কথা বলি। প্রথম আলোর শিরোনাম, ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল, বর্জন 5 প্যানেলের জাকসু নির্বাচন। দৈনিক যুগান্তর, 33 বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা, অনিয়ম, বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট। সংবিধানে তফসিলে থাকবে জুলাই সনদ, বাস্তবায়ন পদ্ধতি ও আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত। কালের কণ্ঠের শিরোনাম, ছাত্রদল সহ 5 প্যানেলের ভোট বর্জন, ছাত্রীদের ভোট বেশি পেয়েছে শিবির ডাকসু নির্বাচনে। দৈনিক সমকাল, উপদেষ্টা পরিষদের বৈঠক, পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত, জাকসু নির্বাচন, অভিযোগ বর্জন, বিক্ষোভের ভোট ফলের অপেক্ষা। বাংলাদেশ প্রতিদিন, জাকসুতে ভোট কেলেঙ্কারি। মানব জমিনের শিরোনাম, জাকসু ভোটে নানা অভিযোগ, বিশৃঙ্খলা। খবরের কাগজের শিরোনাম, নানা অভিযোগ, জাকসুতে ভোট, শিবির ছাড়া সবার বর্জন, পুনর্নির্বাচন দাবি। আমাদের সময়ের শিরোনাম, জুলাই সনদ চূড়ান্ত, বাস্তবায়ন নিয়ে এখনও মতানৈক্য। কালবেলা শিরোনাম, ইসলামী দলের জোট কত দূর, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসুর ভোট বর্জন। সময়ের আলো, জটিল সমীকরণের রাজনীতি, বর্জন, অসঙ্গতি, হট্টগোল, জাকসু নির্বাচন। আলোকিত বাংলাদেশ, ছাত্রদল বামের বর্জনের মধ্যে ভোট উৎসব। দৈনিক দিনকাল, ছাত্রদল সহ 4 সংগঠন ও 5 স্বতন্ত্র প্রার্থীর জাকসুর ভোট বর্জন। আমার দেশ, ছাত্রদল সহ 5 প্যানেলের জাকসু নির্বাচন বর্জন, রাতের ভোটের কারিগররা পেয়েছেন 270 ফ্ল্যাট। মাসুদ করিম, সোহেল আহসান, আপনারা দুজনেই বলছিলাম যে দুজনেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ভোট শান্তিপূর্ণ, অব্যবস্থাপনা ছিল, বর্জন 5 প্যানেলের। এবং দৈনিক যুগান্তরের শিরোনাম, বর্জনে উত্তপ্ত জাকসুর ভোট, 33 বছর পর নির্বাচনে অব্যবস্থাপনা, অনিয়ম। তো ওই যে বলে একটা কবিতার শিরোনাম, নিশ্চয়ই আপনারা সবাই আমরা জানি, 33 বছর কাটলো কেউ কথা রাখেনি। তা এই কথা কি রাখলো না নাকি? কি মনে হয় আপনার কাছে, মাসুদ করিম? ধন্যবাদ। আমরা যখন পড়াশোনা করেছি, আমার তো অনেক বছর আগে, প্রায় 3 দশকের বেশি আগে, সেখানে ওই সময়কার পরিবেশটা তো এখন নাই। আমরা জাকসু নির্বাচন পাই নাই, তবে জাকসু একজন ভিপি পেয়েছিলাম, মাসুদ হাসান তালুকদার, উনি ছাত্র দলের ভিপি ছিলেন। এর আগে ছিলেন এনামুল হক শামীম ছাত্রলীগ থেকে। তো আমরা তখন আমাদের ক্যাম্পাসে কিন্তু ছাত্র শিবির নিষিদ্ধ ছিল। আচ্ছা, আমরা যখন অধ্যয়ন করেছি, তার কারণ ছিল বোধহয় 90 সালের আগে, 89 সালের দিকে সেখানে ছাত্র দলের একজন নেতাকে, জনাব কবির, ওনাকে ছাত্র শিবির ছেলেরা হত্যা করেছিল। যে কারণে কবির সরণি আপনারা দেখেন, ওটা হলো সেই ছাত্রদল নেতা কবিরের নামে। তাকে হত্যা করার পর সর্বদলীয় ছাত্রৈক্য গঠিত হয় এবং শিবিরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়। তারপরে তারা বিভিন্ন সময় অ্যাটেম্প নিয়েছে, 1 দিন 2 দিন থেকেছেও ক্যাম্পাসে, কিন্তু এটা আর ক্যাম্পাসে ফিরতে পারে নাই। এটা যে শুধু ছাত্রদের নিষেধাজ্ঞা ছিল তা নয়, আমাদের সময় ভাইস চ্যান্সেলর ছিলেন অধ্যাপক সালেউদ্দিন আহমেদ। একটা সময় আমি 3 জন ভিসি পেয়েছি, তার মধ্যে একজন উনি নিজে ঘোষণা দিয়ে মুক্ত মঞ্চে যে ছাত্র শিবির এবং সকল ইসলামিক মৌলবাদী সংগঠন আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাজনীতির যে কোনো প্রেক্ষাপটে নিষিদ্ধ। সেটা যদি জাতীয় রাজনীতিতে ইসলামী ছাত্র শিবির হোক, জামাত ইসলামী হোক, তাদের কোনো অ্যালায়েন্সেও থাকে, কিন্তু আমরা ক্যাম্পাসে, কিন্তু সেই পরিস্থিতিটা দীর্ঘদিন ছিল। এবং এই যে অভ্যুত্থান হলো গত বছরে, মানে সেই অভ্যুত্থানের পরে এখানে আবার ছাত্র শিবির তারা তাদের অবস্থান গ্রহণ করেছে। এবং এইবারের কালকে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে ডাকসুর ধারাবাহিকতায়, সেখানেও তাদের একটা স্ট্রং হোল্ড প্রতিষ্ঠা করেছে
এবং এখানে ব্যাপারটা যে পুরোপুরি সবই যে স্পন্টেনিয়াস ছিল তাও নয়, অব্যবস্থাপনাও ছিল, যে কারণে ছাত্রদের এবং বাম সংগঠনগুলো সেটা তারা বর্জন করেছে। ফলে এই নির্বাচনটা মানে যে ধরনের উৎসবমুখর বা যে ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করা হয়েছিল সেটা হয় নাই। হয়তো ম্যানুয়ালি ফলাফল ঘোষণা করার পরে ডেফিনেটলি ম্যানুয়ালি ফলাফল ঘোষণা নিয়ে আলোচনা করব। আজকে তথ্য প্রযুক্তিতে বিশ্ব কোথায় এগিয়ে গেছে, এখনো আমরা হাতে হাতে ভোট গণনা করি, সে আলোচনা করব। সোহেল, কি মনে হয় আপনার কাছে, কি মনে হয় যে ডাকসু নির্বাচনে এখন এই যে বর্জন, আবার ভোট গণনা হচ্ছে, আবার শান্তিপূর্ণ বলা হচ্ছে, কেউ বলছেন শান্তিপূর্ণ, কেউ বলছেন অব্যবস্থাপনা হয়েছে, তাহলে এইরকম ভোটের ভবিষ্যৎ কি? আমরা আসলে মানে আমি মাসুদ ভাইয়ের মতোই যে আমিও প্রায় 2 যুগের কাছাকাছি 2 দশকের আগে ওই ক্যাম্পাস থেকে বের হয়ে আসছি শিক্ষা জীবন শেষ করে। তো এর মধ্যে আসলে দীর্ঘ সময় আমরা যে সংস্কৃতিতে বিশ্ববিদ্যালয়কে রেখে আসছি বা আমাদের যে ভ্রাতৃত্ববোধ বা বিশ্ববিদ্যালয় থেকে যা শেখা হয় সেগুলো থেকে 20 বছর বা এরকম একটা গ্যাপ, আমরা কিন্তু দূরে থেকে ধারণাগত বিষয়টা জানি, কিন্তু ভেতরের যে অ্যাক্টিভিটিসগুলা একজন সংবাদকর্মী হিসেবে কি মনে হয়? সংবাদকর্মী হিসেবে যেটা মনে হয় যে আমরা তো আসলে নিয়মের মধ্যেই সবকিছু চাই, যে নিয়মের মধ্যে দিয়ে হোক, সবার ভোটের প্রতিফলন হোক। এই যে সোহেল নিয়মের কথা বললেন, একটা প্রসঙ্গ মানে পত্রপত্রিকা এবং প্রচার মাধ্যমে দেখে খুব অবাক হলাম, যে মেশিনে ভোটটা গণনা করা হবে সেই মেশিনটা শিবির বলছে যে এটা বিএনপির লোকজন মেশিনটা দিয়েছে, আবার ছাত্রদল বলছে যে না এটা অমুক দিয়েছে। তাহলে একটা মেশিন কি একজন মানুষ, মেশিন তো মেশিনের কথা বলবে নাকি? এখানে আমরা যতটা খবর পেয়েছি, আমাদের কয়েকজন প্রতিনিধি সেখানে কাভার করতে ঢাকা থেকেও গেছেন, ওখানে আমাদের প্রতিনিধি আছে। সেখানে যে ব্যালট পেপারটা ছাপা হয়েছিল জামাতে ইসলামীর একটা মানে প্রেস থেকে বা সমর্থিত, হ্যাঁ, তো মানে ওনার থেকে। তো এই জায়গাটায় ওদের একটা সন্দেহের জায়গা হলো যে এখানে বেশি সংখ্যক ব্যালট ছাপা হয়েছে, কিছু ব্যালট যেটা দেওয়া হয়েছে তার বাইরেও। এটা একটা অভিযোগ আকারে তারা এসেছে, এছাড়াও নানা রকম অভিযোগের কথা তারা বলছে। কিন্তু আমি যদি গ্রেটার সেন্সে বলি যে এই অভিযোগগুলি তো তদন্ত সাপেক্ষ এবং এগুলি তারা কেন বর্জন করেছে সেগুলি ওখানকার লোকাল কনটেস্টে বলবে। আমি যেটা বলবো যে ইন এ জেনারেল আপনি ডাকসু নির্বাচনের ফলাফলটা দেখেন, ঢাকা ইউনিভার্সিটিতেও তো এখানে একচেটিয়াভাবে এবং সব কটার চেয়ে বেশি ছাত্র। ডাকসু নির্বাচনের কথা যদি আপনি তুললেন, আজকের পত্রিকার শিরোনাম যে ডাকসুতে শিবিরের মেয়েরা শিবিরকে বেশি ভোট দিয়েছে, সেটা কিন্তু আসলে আলোচনার মধ্যে ছিল না যে মেয়েরা শিবিরকে বেশি ভোট দিবে। মেয়েরা শিবিরকে বেশি ভোট দিয়েছে, ওভারঅল ছাত্ররাও শিবিরকে বেশি ভোট দিয়েছে। এবং এটার দ্বারা কি বার্তাটা হইল যে এইটা হয়তো এই ধরনের সবাই যে খুব একেবারে ইসলামিস্ট ছাত্র হয়ে গেছে তাও আমার মনে হয় না, যে একটা বিশ্ববিদ্যালয়ে যে সবাই ইসলাম ধর্মপন্থী সেটা না, মনে হয় যে প্রচলিত রাজনীতির প্রতি তাদের ফ্রাস্ট্রেশন আসছে, যে যেইগুলিতে তারা হয়তো যে ধারায় রাজনীতিটা করছে, এটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন, সেই ধারাটাকে তারা হয়তো পছন্দ করছে, জেনারেল হয়তো পছন্দ করছে জেনারেশন। দ্বিতীয় হলো মাল্টিপল কজ হইতে পারে, আরেকটা হলো যে এখনকার অ্যাটমসফিয়ারটা হয়তো এমনভাবেই তৈরি করা হয়েছে যে যেখানে ছাত্র শিবির বা এরা এখন দেখেন আপনি যে আন্দোলন যেটা হয়েছে বিভিন্ন সময়ে সেখানে বিভিন্ন ব্যানারে হয়েছে, কিন্তু নেপথ্যে কিন্তু ছাত্র শিবির, জামাতে ইসলামী তাদের এটা মানে তাদের যে রোলটা সেটা একটু মেজর ছিল। তারা নামই হোক বেনামি হোক, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যারা পাশ করলো বা জাহাঙ্গীরনগরে যারা ছাত্র শিবির, এরা কি ছাত্র শিবির নামে প্যানেল দিয়েছে? তা তো দেয় নাই, ভিন্ন নামে দিয়েছে। না, এখানে কৌশলের কথা উঠছে, হ্যাঁ নানা রকম কৌশলের কথা উঠছে, হ্যাঁ নানা রকম কৌশল। সুতরাং এখানে যেটা দেখা যাচ্ছে যে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন গ্রো করেছে। লেটেস্ট যেগুলি মানে এখন কিছু কিছু আছে প্রপাগান্ডা, কিছু কিছু আছে ইন্টারনেটের ভিতরে কার কন্ট্রোল বেশি, কিছু কিছু সামাজিক যোগাযোগ, হ্যাঁ। তো সুতরাং আমার মনে হয় যে এখানে এখনকার বাস্তবতার প্রেক্ষিতে সেই ধরনের অ্যাটমসফিয়ারটাই সেটা তৈরি হচ্ছে, এবং সেইটাই কিন্তু একটা অ্যালার্মিং মানে আমি বলতেছি এটা একটা বার্তা হতে পারে এহেড অফ দ্য জেনারেল ইলেকশন, কারণ এটা আপনি একেবারে হালকাভাবে নেওয়ার বিশেষ করে যারা রিলাক্টেন্ট আছেন বিএনপি বা যারা একেবারে ক্ষমতায় যাওয়ার ব্যাপারে খুবই অধীর আগ্রহে অপেক্ষা করছেন,
তাদের জন্য lesson. একটা শিক্ষার ব্যাপার আছে। তবে একটা জিনিস আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে তারা জিনিসগুলি ধৈর্যের সাথেই দেখছেন, বা আশা করি যে তাদের মধ্যেও যে ভুল ত্রুটি নাই, যেমন এই যে আজকে সমাজে চাঁদাবাজি অন্যায় অবিচার আসছে, সেই জিনিসটা কিন্তু দ্য ইয়াঙ্গার জেনারেশন পছন্দ করছে না, অনেক পছন্দ করছেন না। আপনার কাছে আবার আসবো মাসুদ করিম। সোহেলের সাথে কথা বলতে চাই। আপনি বিনোদন সাংবাদিকতার সাথে জড়িত, বিনোদন সাংবাদিকতার জায়গায় আপনার উজ্জ্বল একটা ভূমিকাও আছে। কি মনে হয় এই যে অভ্যুত্থান পরবর্তী সময়ে গত একটা বছর সবকিছু মিলিয়ে আপনার বিশ্লেষণটা কি, আমাদের সাংস্কৃতিক অঙ্গনটা কেমন আছে? খুবই ভালো প্রসঙ্গ যে আমি আসলে এই কথাগুলো ব্যক্তিগত আড্ডায়, পত্রিকার পাতায়, বিভিন্ন নিউজের মধ্যে দিয়ে পাস করি। তো বড় বিনোদন এখন ফেসবুকে, তাই মানে বিনোদন অঙ্গনে নাই। তা আমরা আসলে পত্রিকার পাতায় নাই, পত্রিকার পাতাতেও নাই, বা আমরা আসলে যে বিনোদন কেন্দ্র যেগুলা, যে আমাদের রেগুলার যে বিনোদন চর্চা যেগুলোতে হয়, মঞ্চাঙ্গন, থিয়েটার, সিনেমা হল, বা ধরেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে সিনেমা কি আদৌ আছে এখন? সিনেমা আসলে আইসিইউ এর মধ্যেই চলে গেছে। আমি যেটা আপনার সাথে কথা বলবার সময় এফডিসির প্রসঙ্গ আপনি তুলছিলেন, তো এফডিসিতে নাকি গোল্ডেন হ্যান্ডশেক দেওয়া হচ্ছে নাকি? আমি একটা চিঠি দেখেছি যেটা 9 তারিখ, মানে গত 9 তারিখে একটা মন্ত্রণালয়ের সভার একটা সরকারি চিঠি আমার চোখে আসছে। তো চিঠিটা বের হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় এই সিনেমা সংশ্লিষ্ট লোকজন নানা ধরনের কমেন্ট করছে, এবং যে কমেন্টগুলোতে ছিল যে ওখানে লেখা যে গোল্ডেন হ্যান্ডশেক। তো পরবর্তীতে আবার আরেকটা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের কথা দেখলাম। এগুলো আসলে ভিত্তি কতটুকু এটা আমরা পরে বুঝতে পারবো, বাট আলোচনাগুলো আমি জানি যে সেখানে বলা আছে যে যারা, আমরা জানি আপনিও জানেন যে এফডিসিতে যারা রিটায়ার্ড করে তাদের টাকা তুলতে কিন্তু অনেক সময় লাগে। তো ওই জায়গায় সরকারি জায়গা থেকে নাকি, মানে এটা শোনা কথা, ভিত্তিহীন কিনা জানি না, যে ওই টাকাটা দেওয়ার প্রসঙ্গই নাকি আসলে গোল্ডেন এইরকম একটা সামঞ্জস্যপূর্ণ বক্তব্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বাট যারা চলচ্চিত্রকর্মী বা যারা সিনেমা অঙ্গনের বেশি খোঁজ খবর রাখেন, তাদের ধারণা যে এফডিসির ভেতরে কিন্তু একটা বাণিজ্যিক ভবন তৈরি হয়ে গেছে, যেটা বিগত সরকারের সময়ে প্রকল্পটা হাতে নেওয়া। এবং এই স্থাপনাটা নিয়ে আমি কাজ করতে গিয়ে আমি একটা রিপোর্ট করেছিলাম যে একটা বিল্ডিং কি সিনেমা শিল্পকে বাঁচাতে পারবে? এই প্রশ্ন থাকুক, মানুষ ভাবুক একটু। আমরা মাসুদ করিমের কাছে একটু যাই। মাসুদ করিম, এই সময়ে সারা বিশ্বে বোধ করি তরুণদের নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে এবং তরুণরাই নানা বিপ্লব ঘটাচ্ছে। বাংলাদেশের একেবারে হুবহু অনুকরণে নেপালের যে বিদ্রোহ দেখা দিল, এবং নেপালে এখন বলতে গেলে সেনাবাহিনী সরকার চালাচ্ছে। তা আপনার কি মনে হয় ভবিষ্যৎটা কি দেখছেন এখন ওই দেশের? বাংলাদেশকে রিপ্লিকেট করছে পরে, তার আগে শ্রীলঙ্কা শুরু হয়েছে। আচ্ছা। এবং আমাদের দেশে যে সরকার পতনের আন্দোলনটা হয়েছে মোটামুটি পিসফুলই ছিল, যে যদি না এই আইন শৃঙ্খলা বাহিনী ওদেরকে গুলি করতো এবং প্রটেস্টারদের, এবং সেটা একটা ভায়োলেন্ট রূপ পরবর্তীতে নিয়েছে। এবং পতনের পরেও কিন্তু যে এই নেপালের মতো এই ম্যাসিভ, এই যে দেখেন, আমি একটা ছবি ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন যে হেলিকপ্টারে ঝুলে মানুষ, এবং আমাদের দেশের একজন লোক ওই বাঁচার জন্য মানে 5 স্টার হোটেলের অনেক তালা উপর থেকে জাম দিয়েছেন, উনি বেঁচে গেছেন। তো এইরকম পরিস্থিতি আমাদের দেশে কিন্তু হয় না, হয়েছে আমাদের দেশেও ভাঙচুর এইটা সেটা হয়েছে, কিন্তু নেপালে একেবারে অস্বাভাবিক, এটা অকল্পনীয়, এবং অত অল্প সময়ের মধ্যে। এবং এখন যেটা লেটেস্ট, যেটা এখানকার সবচেয়ে বড় মন্দির, সেটা ভাঙা হয়েছে, ঐতিহ্যের জায়গাগুলি সবগুলিতে আঘাত করা হচ্ছে। এই জিনিসগুলি তো এটা কারো কাছে কাম্য না। এখন এগুলি কেন ঘটছে, কি ঘটছে, এটা লোকালি হয়তো খোঁজ খবর নিয়ে জানা, গবেষণা করা, হয়তো আগামী দিনগুলিতে সেটা আমরা জানা যাবে। আর এখনকার যেটা যে জেনারেশন জেড, যেটা জেনজি নামে পরিচিত, একেবারে ইয়াং, মানে কিশোরই বলা যায়, সেই বয়সী ছেলেরা, বাচ্চারা, তারা এই জিনিসটাকে আমাদের দেশকে অনেকখানি অনুসরণ করেছে। নেপালের ঘটনায় এমন খবরও আবার পাওয়া যাচ্ছে যে এইরকম ধ্বংসযজ্ঞের পেছনে নাকি জেনজিরা জড়িত নয়, তৃতীয় পক্ষ বা কেউ এটা ঘটিয়েছে, এরকমও শোনা যায়। আপনার কি মনে হয়? এটা এখন তৃতীয় পক্ষ যদি আপনি এক্সটার্নাল হ্যান্ড বললেন, সেটা কিন্তু তারা কিন্তু ডাইরেক্ট দেখা যায় না তাদের। আমাদের এনে যদি যেসব ঘটনা ঘটে, বা অন্যান্য পাকিস্তানে ফর এক্সাম্পল, এইসব ঘটনায় নিশ্চয়ই
বহিঃশক্তি পেছনে পেছনে থাকে, কিন্তু সেটা কিন্তু আপনি দেখবেন না। অপারেটর অল আর লোকাল। এখানে হয়তো জেএনজি দিয়েই করাচ্ছে কেউ, কিংবা জেএনজি ছাড়া অন্য কাউরে দিয়ে করাচ্ছে, কিন্তু তারা কিন্তু বাইরের হ্যান্ডগুলি এইভাবে ওপেন বোঝাও যায় না। তো যাই হোক, সেটাও থাকতে পারে। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক, কারণ রাইট নাও এখানে কোনো গভর্নমেন্ট নাই, একটা অরাজকর অবস্থা। যদিও আমাদের ফুটবল টিম এবং প্রায় 5 শতাধিক বাংলাদেশি ট্যুরিস্ট এখানে আটকা পড়েছিলেন, তাদের মধ্যে ফুটবল টিমটা কালকে চলে এসছে, এবং আরও 300 মতো লোক কালকে স্পেশাল ফ্লাইট অপারেট করে সেনাবাহিনীর থেকেও করা হয়েছে, মানে বিমান বাহিনী থেকেও করা হয়েছে, আবার বিমান থেকেও করা হয়েছে। অনেক লোক তারা চলে আসতে পেরেছেন। এবং যদিও আমাদের অ্যাম্বাসেডারের গাড়িতে হামলা হয়েছিল, তাই হোক সেটাও কিন্তু সরকার করে নাই, সেটা বিচ্ছিন্নভাবেই হয়েছে, একদল লোক করেছে। তো আমরা সেটাও নিন্দা জানাচ্ছি যে এটা আমাদের দেশ তো নেপালের জনগণের বন্ধু। আপনি ঐতিহ্যের কথা বলছিলেন, আমি যেহেতু সোহেল আছে একটু প্রসঙ্গ তুলতে চাই। আমাদের মাথার উপর বাতিঘর যদি বলি, যে অভিভাবক বলি আমরা, এরকম কিছু মানুষজনকে নিয়ে আমাদের অহংকারের জায়গা আছে। এই সময় ফরিদা পারভিন বাংলা গানের একজন কিংবদন্তি তুল্য শিল্পী, এবং তিনি এখন অসুস্থ। আপনার কি মনে হয়, আমি সোহেলের কাছে আসবো, আপনার কি মনে হয় এই ধরনের শিল্পীদের যখন অসুস্থতা বা তাদের যে বিপদ, সেই জায়গা থেকে আমরা খুব আন্তরিকভাবে দাঁড়াই বা চেষ্টা করি? আমরা আমি প্রথমেই এটা পরম করুণাময় আল্লাহ পাকের কাছে ওনার দ্রুত আরোগ্য কামনা করি। এবং ফরিদা পারভিন উনি তো একজন লালন গীতির শিল্পী হিসেবে মানে কিংবদন্তি। এবং আমার সঙ্গে ওনার জাপানে দেখা হয়েছিল, ওখানে জাপান সফরে ছিলাম, আমিও ছিলাম একটা জায়গায়। তো বাইরের দেশেও কিন্তু ওনার খুব একটা মানবতাবাদী ক্যারেক্টারের জন্য উনি ব্যাপকভাবে সুনাম পেয়েছেন, যেটা আমাদের আলটিমেটলি পরোক্ষভাবে বাংলাদেশের যে রিচ কালচারাল অ্যান্ড মিউজিক্যাল হেরিটেজ, সেটাকেই কিন্তু উনি রিপ্রেজেন্ট করছেন আউটসাইড, ইনসাইড তো বটেই। তো এইসব দিক থেকে যে ওনার যে অবদান, সেটা তো অসামান্য। তো সেই দিক থেকে উনি যে সম্মান পাওয়ার দরকার, সেটা মানুষের মনের ভেতরে তো অবশ্যই আছে। সবাই ওনার দ্রুত আরোগ্য কামনা করছে। কিন্তু আমি মনে করি যে এগুলি প্রাতিষ্ঠানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের প্রতিষ্ঠিত অবস্থানগুলি থেকেও সেই সম্মানটা এবং তার সুচিকিৎসার ব্যাপারটা খোঁজখবর নেওয়া দরকার। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি। আমি আপনাকে যেটা তুলে ধরলাম, যে একজন শিল্পী তার না ফেরার দেশে চলে যাওয়ার পর, তিনি অনেক ভালো ছিলেন, তিনি এই করেছেন, ওইটা না করে জীবদ্দশায়, যেমন সোহেল আপনাকে যদি প্রশ্ন করি, আজকে প্রথম আলোর ব্যাক পেজে ভাষা সংগ্রামী আহমদ রফিকের জন্মদিন, আজকে শুভ জন্মদিন, সেখানে একটি শিরোনাম হয়েছে পরিবারহীন, স্বজনহীন, সংজ্ঞাহীন। আপনি শিরোনামের মধ্যেই বোঝেন পরিবারহীন, স্বজনহীন, সংজ্ঞাহীন অবস্থায় তিনি পড়ে আছেন। তাহলে আমাদের দায়িত্বটা কি? তা আমরা আসলে আমি ঠিক একটু আগের প্রসঙ্গে আসি, আহমদ রফিকের প্রসঙ্গে দ্বিতীয়বার আসবো, ফরিদা পারভিনের প্রসঙ্গ থেকে ছোট করে। তো ফরিদা পারভিন যেহেতু গান গায়, খুব দ্রুত বিমোহিত হয় মানুষ। গানটা শোনার সঙ্গে সঙ্গে এই পদ্মায় মেঘনায় যমুনা, অথবা তোমরা ভুলে গেছো মল্লিকাদির নাম, এই গানগুলা শোনার সঙ্গে সঙ্গে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, আমাদের তো গ্রাম প্রধান দেশ, মানে শহর আর কতটুকু। তো আমি যতটুকু জানি যে বাংলাদেশের যতগুলো জায়গায় আমার পদচারণা রয়েছে বা সাংবাদিকতার সূত্রে, ফরিদা পারভিন, আমার মনে হয় যে জেনজি, মানে আমরা যে কথা বলি যে জেনজিরা কিছু জানে না, তারা সবাই ফরিদা পারভিনকে চেনে। এবং ফরিদা পারভিনের সঙ্গে আমি রিপোর্টিংয়ের সূত্রে কথা বলতে গিয়ে আসলে ভক্ত হয়ে গিয়েছি। তার ব্যক্তিগত আচরণ, সঙ্গীত নিয়ে, বাংলাদেশ নিয়ে যে ভাবনা। কিন্তু ওই যে প্রসঙ্গ যেটা লাস্টের ওই করুণ কথাটায় আসি, শিল্পীদের নিয়ে আমরা যে ইতিহাসটা দেখি, যে আমরা তাদের কাজে বিমোহিত হই। নবাব সিরাজউদ্দৌলা হিসেবে আনোয়ার হোসেনকে দেখি, বাট আনোয়ার হোসেনের বাসায় তিনি যে সংজ্ঞাহীন হয়ে পড়েছিল, সেই সিন কিন্তু কেউ দেখতে চায় না। আসলে এই রেজাল্ট ভাই, আমি খুবই করুণ। আমার কথা হলো কি, আমরা কি যে আজকের এই টকশোর মতোই কি শুধু বলবো, প্রতি আরেকবার এসে আরেকজনের কথা বলবো? এই ছোট্ট অনুষ্ঠানে আমাদের আলোচনা তো আমরা শুধু বলতেই পারি যে আলোচনা। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে চ্যানেল আই একমাত্র একটি টেলিভিশন চ্যানেল, যে চ্যানেলটি টেলিভিশন মানে শুধু শিল্পীদের না, দুস্থ, বিশেষ করে যারা মানে বিপদগ্রস্ত মানুষ শিল্পীদের মধ্যে আছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু এই চ্যানেলের একটি ঐতিহ্য আছে। মাসুদ করিম, আমরা একটু অন্য প্রশ্ন যাই, সেগুলো আসবো আপনার কাছে আবার। এই যে জুলাই সনদ নিয়ে কথাবার্তা হচ্ছে, বাস্তবায়ন আইনি ভিত্তি ছাড়াই চূড়ান্ত
করছে এরকম বলা যায়। সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ, সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে মতে ভিন্নতা এখনো কাটেনি। তাহলে কবে কাটবে? না, এটা তো পুরোপুরি কাটা অসম্ভব ব্যাপার এবং এটা যদি পুরোপুরি আলোচনা চালিয়ে যায় তাহলেও একটা সমস্যা, কারণ এটা শেষ তো একটা থাকতে হবে এবং সেই অনুযায়ী শেষ হয়েছে। এবং যেটা আলোচনা এই বিষয়ে একমত সবাই হয়েছে যে নোট অফ ডিসেন্ট সহই এটা পাস হবে, তার নোট অফ ডিসেন্ট যেটা দেওয়া হয়েছে এবং এখন সরকার একটা চূড়ান্ত করবে। সংবিধানের তফসিলে যে থাকবে এটাও কিন্তু মতৈক্যের ব্যাপার, এটা পার্লামেন্টে ছাড়া এই তফসিলে অন্তর্ভুক্তি করা বা বাদ দেওয়া কোনো কিছু সম্ভব না। সুতরাং নেক্সট পার্লামেন্টে আসার পরে একটা মেজর অংশ ডেফিনেটলি সেখানকার পার্লামেন্ট অনুমোদন করবে আমরা আশা করি। আর দ্বিতীয় হইল যে এখনকার যে সরকার আছে এই সরকার কিছু অফিসিয়াল আদেশের মাধ্যমে কিছু কিছু বাস্তবায়ন করতে পারবে যেগুলি সংবিধানের সঙ্গে সম্পৃক্ত নয়। সেই জায়গাগুলিতে একেবারে অ্যাবসোলিউট মতৈক্য যেখানে হয়েছে সেগুলি নিশ্চয়ই তারা করবেন। তা আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা অবশ্যই থাকবে, কারণ সংস্কার ছাড়া মানুষের অ্যাসপিরেশন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সংস্কার অবশ্যই করতে হবে এবং সেটা অব্যাহতভাবে করতে হবে। সেটা শুধু এই সরকার করবে তা নয়, আফটার গভর্নমেন্ট টু গভর্নমেন্ট নতুন বাস্তবতার আলোকে দেশের এবং জাতীয় স্বার্থে এবং রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠার মাধ্যমে সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যেতে হবে শহীদের রক্তের যে তাদের যে প্রত্যাশা সেটার সাথে সঙ্গতির জন্যে। আদারওয়াইজ কিন্তু এটা বিশ্বাসঘাতকতা হবে। যারা আত্মত্যাগ করেছেন তারা তো কোনো কিছু পাওয়ার আশায় করেন নাই, তারা তো দেশটা ভালো থাকুক সেটাই করেছিলেন, যেটা জুলাইয়ের বিপ্লবে করেছেন। তো আমি মনে করি যে জুলাই বিপ্লবের সাথে সঙ্গতিপূর্ণ যারা দেশের ভালোর জন্যে, দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য, অর্থনৈতিক উন্নতির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য যেই প্রত্যাশাগুলি তারা করেছিলেন সেই প্রত্যাশার সঙ্গে আলটিমেট সবাই একমত, হয়তো বিভিন্ন ওয়েতে। তো সেই জায়গায় রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা হয়েছে কিছুটা, এবং আমি মনে করি যে এই জিনিসগুলি যে আলোচনা হয়েছে একটা অগ্রগতি, এটাও একটা ইতিবাচক যে সবাই জিনিসটা আলোচনায় অংশগ্রহণ করেছেন দলগুলি, এবং আগামীতে যারা ক্ষমতায় যাবেন সেই দলগুলিও এখানে আছে। সুতরাং তারা পার্লামেন্টে গিয়ে অনেক কিছু তারা পাশ করাতে পারবেন, এটাও আমাদের বিশ্বাস আছে। তরুণদের নিয়ে আমরা অনেক উচ্চাশা পোষণ করি এবং তারা বিপ্লব ঘটালো, কিন্তু তরুণদের অবস্থানটা কোথায়? তাদের চাকরি বাকরি এবং ভবিষ্যতের জন্য বিপিএস এর একটা জরিপ আজকে ছাপা হয়েছে, 29% তরুণ স্নাতক বেকার। বেকারত্ব এই জিনিসগুলি তো আমরা যেটা এই আন্দোলনের মুখ্য বিষয় ছিল যে এই দেশের মানুষ হয়তো বেকারত্ব থাকবে না, তারা কোটার জন্য আন্দোলন বৈষম্য থাকবে না সেই জায়গায়। তো এখানে দুটো জিনিস আছে, এক হলো দেশটা স্থিতিশীলতা উন্নতি হইলে দেশে যদি বিনিয়োগ হয়, যদি কর্মসংস্থানের সুযোগ হয় সেটা একটা হবে, আর একটা হলো তরুণদেরকেও নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। অযোগ্যতার ভিত্তিতে তো কোনো একটা কর্মসংস্থান সৃষ্টি হবে না। অবশ্যই যে আমি একজনকে আমি আমার কাজের সহযোগী করব, সে প্রোডাকশন যদি না দিতে পারে সেই ধারণাগত, আপনি যেটা বলতে চাইছেন যে যোগ্যতা ছাড়া কোনো বিকল্প নেই। মানে আমরা খুবই প্রতিদিন, মাসুদ ভাই আমরা প্রতিদিন নতুন চাকরি করি। আমি বলি যে সংবাদপত্রের চাকরি মানে সাংবাদিকতার চাকরিটাই এইরকম যে প্রতিদিন নতুন দিন, এবং আমাকে প্রতিদিন চ্যালেঞ্জ শেষ করে। শুধু সংবাদপত্র কেন, প্রত্যেকটা পেশাই মানে আমি সেটাই বলতে চাচ্ছি যে আমরা যারা কর্মমুখী কাজ করি, মানে বিশেষ করে এই যে কর্মসংস্থানের বড় একটা অংশ বেসরকারি, তো বেসরকারিতে প্রোডাকশনের কোনো বিকল্প নাই। তো প্রোডাকশন যদি না দিতে পারেন, আপনার সার্টিফিকেট সেই ডক্টরেট ডিগ্রি দিয়ে কি হবে? সেটা তো অবশ্যই। মাসুদ করিম, খেলার জায়গায় একটু যেতে চাই। ফুটবল তো আছেই, কিন্তু ক্রিকেট এখন এশিয়া কাপ ক্রিকেট হচ্ছে এবং বাংলাদেশের খেলা গতকাল ছিল হংকংয়ের সাথে। তো হংকংয়ের সাথে যেভাবে মোটামুটি একটু লড়াই করে জিতলো, কি মনে হয় এই জেতাটার? আমি প্রথমে অভিনন্দন জানাবো। আপনি যাই বলেন, খেলায় হার জিত আছে এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি খারাপ করতেছি এমন কিছু আমরা বলতে পারছি না। একটু আপনি এটা বলতে পারেন যে হংকংয়ের সাথে এতটা কষ্টের জিত যে আমরা প্রত্যাশা করি না, কিন্তু এটা হইতে পারে ক্রিকেট খেলায়। কেউ হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করতে পারে যে কোথায় কষ্ট করলো, 7 উইকেটে জিতে গেছে, কোথায় কষ্ট করলো। না, সেটাও আছে, কিন্তু তারা আরো ভালো করতে পারতো আমরা আশা করি, কিন্তু যেটুকু করেছে সেই জন্য অভিনন্দন জানাই। এবং আমরা আশা করব যে যদি আমাদের স্বাভাবিক খেলাটাও খেলতে পারে তাহলে এশিয়ায় যে টি-20 যেমন অনেকে প্রশ্ন তুলছেন, টি-20 কিন্তু 6-4 খেলা, আমরা এখনো ঠুকঠুক করে খেলার চেষ্টা করছি, ঠিক হয় নাই এটা তারা আমরা বলতে চাচ্ছি। হয়তো আমরা তো জানি না সেখানকার কন্ডিশনটা কি বা কি পরিস্থিতি। না, ওই যে বলে না যে খেলে সেই তো বোঝে, আসলে বোঝে। আমি তাদেরকে চাপে রাখার পক্ষে না,
ক্রিকেটটা চাপ তারা রাখছি না, চাপ আমরা যদি বেশি প্রত্যাশা করি তাহলে অনেক সময়, কারণ আমাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে খেলার জয় পরাজয় আছে। আমাদের টিম যেমন পাকিস্তান টিম, ইন্ডিয়ার টিম, অনেক টিম এমন লজ্জাজনক পরাজয় আমরা দেখেছি, কিন্তু তারা তো টপ স্কোরিং টিম হিসেবে আছে। আপনার পজিটিভ ভাবনাকে স্যালুট করি সোহেল। হ্যাঁ, না, আমি একসময় ক্রিকেট খেলতাম। তাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা সেটা মেট্রিক পাসের আগে। আচ্ছা। এবং আমি এলাকায় ক্রিকেট নিয়ে অনেক সময় ব্যয় করেছি। এবং মাসুদ করিম ভাই যেসব, মানে আপনি যেমন ব্রায়ান লারা, তার সচিন টেন্ডুলকার, সাইদ আনোয়ার, জন্টি রোডস বা এইরকম ওই সময়ের যে তারকা ক্রিকেটার, ওই সময় আমি ক্রিকেট খেলতাম ছোটবেলায়। তো ক্রিকেট খেলার যে বিষয়টা আমি জানি, মাসুদ ভাই একটু আগে যে বিশ্লেষণটা দিয়েছে যে সচিন টেন্ডুলকার কিন্তু প্রথম বলে আউট হয়ে গিয়েছে অনেকবার, অসংখ্য ভিডিও আছে। সাইদ আনোয়ারও তাই, কিন্তু সাইদ আনোয়ার কিন্তু আবার ওয়ানডেতে সেরা ইনিংসও তারই ছিল, 194, মানে এই সবগুলো ইনিংস। ব্রায়ান লারার বিশ্বকাপের একটা ম্যাচ যেখানে প্যাট সিম কক্সকে মানে প্রতি বলেই বাউন্ডারি মারছিল। তো এইরকম অনেকগুলা, এই মানে অতিমাত্রায় প্রতিদিন ভালো করবেন, প্রতিদিন আপনি তো মানে না, একটা প্রতিযোগিতা যখন থাকে তখন প্রত্যাশার জায়গা থাকে, এবং প্রত্যাশার জায়গায় হয় যে আপনি লড়াই করে হেরে যান, ওতে অসুবিধা নেই, লড়াইটা করেন। অবশ্যই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা দুজন অতিথিকে পেয়েছিলাম, বেশ কিছু আলোচনা হলো, নিশ্চয়ই আপনারা শুনেছেন। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই আবারও কথা হবে। খোদা হাফেজ।